হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। এই ক্লাসটি হচ্ছে বেঙ্গলি পেপার টুর ক্লাস 2 পেডাগোজির। এই চ্যানেলের মধ্যে পেডাগোজির সিরিজ চলছে পেপার 1-এর প্লাস পেপার 2। যারা পেপার 2 তারা পেপার 1-এর ভিডিও দেখবে, কারণ সিলেবাস বা যে কোয়েশনের প্যাটার্ন একদম সেম পেপার 1-এরও পেপার 2-রও। তাই আপনারা পেপার 1-এরটি প্রথমে কমপ্লিট করবেন, তারপরে পেপার 2-র মধ্যে যাবেন। যে পেপার 1-এর যে ভিডিওগুলো আমি দিয়ে যাচ্ছি সেগুলি দেখবেন, তারপরে যদি পেপার 2-র ভিডিওগুলি যে কয়েকটি ভিডিও দেবো সেগুলি দেখবেন, তাহলে আপনার জন্য উপকার হবে। কারণ যদি আপনি সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যান না, তাহলে ভালো হবে না। প্রথমে ইজি টু ডিফিকাল্ট যেতে হবে। তাই আপনারা পেপার 1-এর ভিডিওগুলো প্রথমে দেখবেন, তারপরে পেপার 2-র ভিডিওগুলো দেখবেন। আর যদি থিওরির জন্য ভিডিও চান, তাহলে থিওরি আপনারা ডিসক্রিপশনের মধ্যে একটি লিঙ্ক পেয়ে যাবেন, ইংলিশ পেডাগজি থিওরি। সেই থিওরিটি দেখে নেবেন। সেই থিওরির যে প্লেলিস্ট আছে সেটা দেখলে আপনার ইংলিশের পেডাগজির থিওরিও কমপ্লিট হবে, প্লাস যে বেঙ্গলির পেডাগজি সেটাও কমপ্লিট হবে। কারণ ইংলিশ যে কোনো একটি ল্যাঙ্গুয়েজের যে সিলেবাস যেটা আছে প্রত্যেকের সেম, আর কোয়েশনও সেম থাকে, শুধু জাস্ট ট্রান্সলেটের ব্যবধান থাকে। ইংলিশেরটা ইংলিশে থাকবে আর বাংলারটা বাংলা। এই ইংলিশেরটা ট্রান্সলেট করে বাংলা দেবে। তাই আপনারা যে পেডাগজির থিওরির প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টটা দেখে নেবেন। আর পেপার 1-এর যতগুলি ভিডিও থাকবে সেগুলি দেখবেন। আর ল্যাঙ্গুয়েজ যদি 1 হয় বা ল্যাঙ্গুয়েজ 2 হয়, সেটাও কোনো ফরক পড়বে না, কারণ আমি ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 দুটি পেপার ডিসকাস করে যাচ্ছি। আর দেখবেন কোনো টেরও পাবেন না যে কোনটি ল্যাঙ্গুয়েজ 1-এর আর কোনটি ল্যাঙ্গুয়েজ 2-র, কারণ প্রত্যেকটি সেম হচ্ছে। আজকের যে প্রথম কোয়েশনটি হচ্ছে কোয়েশন নাম্বার 136। একটি অধ্যায় সমাপ্ত করার পর শিক্ষিকা শিক্ষার্থীদের পাঠ্য বিষয়টি থেকে বিভিন্ন শ্রেণীর বিশেষ্য, সাধারণ বিশেষ্য, নামবাচক বিশেষ্য এবং বস্তুবাচক বিশেষ্য খুঁজে নিতে বললেন এবং সেগুলিকে প্রদত্ত নির্দিষ্ট বাক্সে লিখতে বললেন। এটি কিসের উদাহরণ? মানে প্রথমে তিনি একটি কনটেক্সটের সাথে বুঝাচ্ছেন, চ্যাপ্টারটি শেষ করেছেন, তারপরে যে বিশেষ্যর পার্ট আছে, সাধারণ বিশেষ্য, নামবাচক বিশেষ্য, এগুলি খুঁজে নেবার জন্য বলছেন। তারপরে একটি বাক্সতে লিখতে বলেছেন। এটা কি করেছেন তিনি? ব্যাকরণ নিয়মাবলী ঠুসে ঠুসে শেখানো, ব্যাকরণ শিক্ষণ, গ্রামার টিচিং, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, গ্রামার ট্রান্সলেশন, বিষয়ভিত্তিক ব্যাকরণ, গ্রামার ইন কনটেক্সট। এখানে তিনি কনটেক্সটের সাথে পড়াচ্ছেন বিষয়ভিত্তিক ব্যাকরণ। প্রথমে একটি কনটেক্সটের সাথে তাদেরকে বোঝানো হয়েছে, তারপরে তাদেরকে বলা হয়েছে যে এই বাক্সে তুমি লিখতে হবে। অপশন 4 ইজ কারেক্ট। আর যে গ্রামার ট্রান্সলেশন বা ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, সেটা যেখানে আপনার মাতৃভাষার ইউজটা অনেক বেশি হয়, যে যা কিছু পড়া হয় সেটা ট্রান্সলেট করে করে মাতৃভাষায় পড়ানো হয়। আর গ্রামার যখন আসবে, গ্রামার পড়ানোর বিষয়ে কনটেক্সট সন্দর্ভের অনুসারে বা বিশ্বভিত্তিক এইভাবে পড়ানো গ্রামার হবে। বাকি যতগুলি অপশন থাকবে সেগুলি এলিমিনেট হবে। এই মেথডের যে গ্রামার ট্রান্সলেশন মেথড বা ডাইরেক্ট মেথড, ডক্টর ওয়েস্ট মেথড, এইগুলির ইংলিশ পেডাগজির থিওরির মধ্যে সবগুলি পেয়ে যাবেন। প্রপারভাবে একদম ডেপথ অনুসারে ডিসকাস করা আছে। আর তারপরে যে আপনারা অন্যান্য চ্যানেল থেকে ম্যারাথন দেখবেন, সেখান থেকে আপনার কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হবে। বাট প্রথমে যে আমি প্রপার একটা ডিসকাশন করেছি সেটা দেখবেন, বা শুধু জাস্ট রিড করবেন, আপনার জন্য ভালো হবে। নোটস একদম পারফেক্টভাবে নোটসের মতন লেখা আছে। আর যদি আপনি নিউ ক্যান্ডিডেট হন সিটেটের, তাহলে আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও পাবেন, হাউ টু প্রিপেয়ার সিটেট 2025। প্রিপারেশনের জন্য কোন চ্যানেল থেকে কোনটি পড়তে যাবেন, বা কোন চ্যানেল থেকে কোনটি সাবজেক্ট পড়বেন, বা কোন টিচার থেকে কোন সাবজেক্ট পড়বেন, সেটি ভিডিওর মধ্যে সম্পূর্ণরূপে ডিসকাস করা আছে পেপার 1 প্লাস পেপার 2। কোয়েশ্চন নাম্বার 137। নিচের কোনটি একটি অবচেতন প্রক্রিয়া, সাবকনশিয়াস প্রসেস, এবং শিশুরা এটি সংযোগ সাধনে ব্যবহার করতে শুরু করে? সাবকনশিয়াস প্রসেস, ভাষা শিখন, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা অর্জন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, দ্বিতীয় ভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ভাষাতাত্ত্বিক পারদর্শিতা, লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ল্যাঙ্গুয়েজ লার্নিং, এর প্রপার থিওরি ওই ইংলিশ পেডাগজির প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, যখন আপনি অ্যাওয়ার থাকবেন না, চেতনভাবে থাকবেন না, অবচেতনভাবে থাকবেন, তখন সেটা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। সাবকনশিয়াস প্রসেস, আনকনশিয়াস প্রসেস, যখন আপনি
বুঝতেই পারছেন না আপনি ল্যাঙ্গুয়েজ শিখছেন। ফর এক্সাম্পল আপনার মাদার টাং, যখন আপনি আপনার মাতৃভাষাটা শিখেছিলেন তখন আপনি অ্যাওয়ার ছিলেন না, আনঅ্যাওয়ার ছিলেন, বা আপনি কনসিয়াস ছিলেন না, আপনি অবচেতন প্রক্রিয়া ছিলেন যে আপনার মাতৃভাষাটা আপনি অটোমেটিক শিখেছেন। সেই অটোমেটিক যেই ভাষাটা শিখবেন সেটা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। অপশন 2 ইজ কারেক্ট। আর ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের সময় আপনার চেতন প্রক্রিয়া থাকবে, মানে আপনি অ্যাওয়ার থাকবেন, আপনার কনসিয়াস থাকবে, কনসিয়াস প্রসেস থাকবে যে আপনি শিখছেন, সেইভাবে আপনি জেনে জেনে শিখবেন। আপনি কোনো স্কুলের মধ্যে যাবেন, আপনি কোনো ক্লাসের মধ্যে গিয়ে শিখবেন, তখন যে ভাষাটা শিখবেন তখন সেটা হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং। আর এই যে আমরা সাধারণত ল্যাঙ্গুয়েজ লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে ধরি, বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজও আপনার অ্যাকুইজিশনের মধ্যে হতে পারে। কিভাবে? যেমন ধরুন আপনি হিন্দি ভিডিও দেখছেন ছোটো থেকে, বা একটি ছোটো বাচ্চা ইউটিউবের মধ্যে হিন্দি ভিডিও দেখছে, হিন্দি ভিডিও দেখার সাথে সাথে, ডোরেমন দেখার সাথে সাথে সে হিন্দিটা অটোমেটিক শিখে গিয়েছে, কারণ একজন লিঙ্গুইস্ট ছিলেন, ফাদার অফ মডার্ন লিঙ্গুইস্ট নম চমস্কি বলেছেন যে বাচ্চারা আন্তরিক সহজাত ক্ষমতা নিয়ে জন্মায়, তাদের মধ্যে একটি LAD আছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সেই ডিভাইসের দ্বারা তারা অটোমেটিকভাবে ভাষা শিখতে পারে। এই যে LADর ফুল ফর্ম অনেকবার এসে থাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সেই LADর মাধ্যমে যে ভিডিও দেখে দেখে তারা অটোমেটিকভাবে হিন্দি শিখে নেয়, তাহলে তারা সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, সেটাও হয়ে যাবে। আর ল্যাঙ্গুয়েজ লার্নিং যখন আপনি জেনে জেনে ক্লাসের মধ্যে গিয়ে শিখছেন তখন সেটা হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং। স্পেশালি সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা আমরা লার্নিং করি। কোয়েশ্চন নাম্বার 138, একজন শিক্ষিকা হিসেবে তুমি কিভাবে শিক্ষার্থীকে পঠনে উৎসাহিত করবে, মানে রিডিংয়ের জন্য ছাত্রদের কিভাবে আপনি উৎসাহ করবেন? তাদের কেবল পাঠ্যপুস্তক পড়তে বলে, মানে যা বই আছে সেই বইটি তুমি পড়বে। অধ্যায়ের সারাংশক্ষেপ মুখস্থ করতে বলে, যে সারাংশ আছে সেটা মুখস্থ করলে রিডিংয়ের জন্য উৎসাহ করা হবে। বয়স উপযোগী শিশু সাহিত্য ব্যবহার করে, যা তাদের মধ্যে উৎসাহের সৃষ্টি করবে। বয়স অনুযায়ী, মানে তাদের যে মেন্টাল এজ থাকবে সেই মেন্টাল এজ অনুযায়ী তাদের যে এজ থাকবে সেই এজের অনুসারে শিশু সাহিত্য মানে চিলড্রেন লিটারেচার ব্যবহার করে তাদের মধ্যে উৎসাহের সৃষ্টি করতে পারেন। তাদের মাতৃভাষার পাঠটি অনুবাদ করে এবং তারপর তাদের প্রশ্নগুলির উত্তর মুখস্থ করে বলে। এই মুখস্থ ওয়ার্ডটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। রুট মেমোরাইজেশন, প্র্যাকটিস, ড্রিল এইসব বিহেভিয়ারিস্ট থিওরিরা করেন। আর সিটেটের মধ্যে এই বিহেভিয়ারিস্ট থিওরিটা অনেক কম, মানে পাবেন না। যেটি নেগেটিভ অপশন পাবেন বা কোয়েশ্চনটি থাকবে নেগেটিভ, সেই নেগেটিভের সাথে বিহেভিয়ারিস্টের দিকে যেতে হবে। অপশন 3 ইজ কারেক্ট। বয়স উপযোগী শিশু সাহিত্য ব্যবহার করে, যা তাদের মধ্যে উৎসাহ সৃষ্টি করবে, মানে চিলড্রেন লিটারেচারটা পড়ার জন্য আপনি উৎসাহ করবেন। কোয়েশ্চন নাম্বার 139, শিক্ষার্থীদের ভাষা শিক্ষণের স্তর মূল্যায়নের নিচের কোনটি তোমাকে সাহায্য করতে পারে? শিশুটিকে অঙ্গ ভঙ্গির মাধ্যমে একটি মুখস্থ কবিতা আবৃত্তি করতে বলে, মানে তারা কতটুক ভাষা শিখতে পারছে সেটা জানার জন্য আপনি জানতে চেয়েছেন বা সাহায্য করতে পারে। অঙ্গিভঙ্গির মাধ্যমে যদি মুখস্থ কবিতাটা আবৃত্তি করে তাহলে সেটা ভালো হবে না, নেগেটিভ দিকে যাচ্ছে। অধ্যয়টি তাদের মাতৃভাষা অনুবাদ করতে বলে, তখনও তাদের শিক্ষণ স্তর বোঝা যাবে না কতটুক যে তারা এগিয়ে গিয়েছে। তাদের স্বাধীনভাবে নিজের ধারণাগুলি অন্যের সাথে ভাগ করে নিতে এবং তাদের কল্পনা প্রকাশ করতে বলে, মানে তাদের ভিতরে যা আছে তারা গ্রুপের মধ্যে শেয়ার করবে, তখন বোঝা যাবে তারা কতটুক বলতে পারছে, তাদের চিন্তাধারাটা কেমন। আপনি তখন সেই গ্রুপ ওয়ার্কের মধ্যে থেকে আপনি জানতে পারবেন কিভাবে তারা কমিউনিকেট করছে, তাদের যে ল্যাঙ্গুয়েজের স্কিল আছে কিভাবে তারা ইউজ করছে সেটা। শিশুদের কবিতা থেকে কাব্যিক উপাদান খুঁজে নিতে বলে, সেটা থেকে হবে না। অপশন 3 হচ্ছে বেস্ট, সেখান থেকে আপনি তার স্পিকিং স্কিলটা জানতে পারবেন কতটুক সে শিখতে সক্ষম হয়েছে। কোয়েশ্চন নাম্বার 140, একটি অনুচ্ছেদ শুনে তার বিষয় এবং পরিস্থিতি সম্পর্কিত জ্ঞানের ভিত্তিতে শিক্ষার্থীরা তার অন্তর্নিহিত অর্থ এবং সেই বাক্যাংশগুলি, ফ্রেজ এবং শব্দগুলি খুঁজে নিতে পারবে, যা
বিশেষ একটি বার্তা গঠন করবে। বার্তাটি শুনে সেটি ব্যাখ্যা করার একটি পদ্ধতি হলো নিচ উচ্চ সহদক্ষতা, বটম আপ সাবস্কিল, ঊর্ধ্ব নিম্ন সহদক্ষতা, টপ ডাউন সাবস্কিল, সার্বিক ভাষা দৃষ্টিকোণ, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, সমন্বিত দৃষ্টিকোণ, ইন্টাগ্রেটেড অ্যাপ্রোচ। এখানে ইন্টাগ্রেটেড মানে LSRW, সেগুলি আপনি কিভাবে শেখাবেন, আপনি ইন্টাগ্রেটেডভাবে শেখাবেন, আপনি একীকৃত করে শেখাবেন, মানে একটি আরেকটির সাথে মিলিয়ে। হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচের মধ্যে সার্বিক ভাষা মানে প্রত্যেকটি ইউজ করা, যাতে ভাষা বলতে পারে, চাহে LSRW বা যতটুকু অ্যাক্টিভিটি প্রত্যেকটি ইউজ করা। টপ ডাউন আর বটম আপ। বটম আপের মধ্যে প্রথমে থাকবে সাউন্ড, একদম সাউন্ড থেকে শুরু হবে, তারপরে থাকবে যেমন লেটার থেকে যদি ধরতে পারেন শুরু হয়ে সাউন্ড ছেড়ে দিলে লেটার, তারপরে লেটার পরে আসবে ওয়ার্ড থেকে আসবে সেন্টেন্সের পরে আসবে ফ্রেজ, তারপরে আসবে স্টোরি। মানে প্রথমে সাউন্ড, তারপরে লেটার বা অ্যালফাবেট, তারপরে ওয়ার্ড, তারপরে সেন্টেন্স, তারপরে ফ্রেজ, তারপরে সেন্টেন্স, তারপরে স্টোরি। এইভাবে যখন ছোটোর থেকে বড়োর দিকে যাবে তখন সেটা হবে বটম আপ। আর টপ ডাউন যখন একদম স্টোরি থেকে, মানে ঠিক বটম আপের উল্টোটাই, একদম স্টোরি থেকে আপনি সাউন্ডের দিকে বা স্টোরি থেকে আপনি লেটারের দিকে যাচ্ছেন, তখন সেটা হবে টপ ডাউন। কোয়েশনের মধ্যে কি ছিল, একটি অনুচ্ছেদ শুনে তার বিষয়, মানে প্রথমে আপনি পুরোটা শুনে নিলেন, একটা পার্ট একটা স্টোরি, প্রথমে আপনি পুরোটা বুঝে নিলেন, পুরোটা শুনে নিলেন, তারপরে পার্ট থেকে ভিতর থেকে যে সেন্টেন্সগুলো বের করে আপনি অ্যানালাইজ করলেন, আরও ভালোভাবে বুঝালেন, তখন আপনি কি ইউজ করেছেন, টপ ডাউনটা ইউজ করেছেন। আর টপ ডাউনের মধ্যে প্রিভিয়াস নলেজটাও অ্যাক্টিভেট করা হয়, মানে প্রিভিয়াস নলেজ থেকে তাদেরকে কানেক্ট করিয়ে শেখানো হয়। অপশন 2 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 141, শিক্ষার্থীদের ভাষা বিকাশের প্রসারে তাদের প্রতিক্রিয়া ফিডব্যাক জানানোর জন্য নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ উপায়? ফিডব্যাকটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। ফিডব্যাক থেকে আমরা উৎসাহ পেতে পারি। যেমন ধরুন, আপনারা ভিডিও দেখতে যাচ্ছেন, আপনি যদি কমেন্টের মধ্যে কিছু একটা ফিডব্যাক দেন যে ক্লাসটা ভালো হয়েছে বা ক্লাসটা ভালো হয় না, তখন আমার একটা উৎসাহ জাগবে। যদি আমার ভালো হয় না, তাহলে আমি চেষ্টা করব আরও ভালো করার। আর যদি আপনারা বলেন যে আরও একটু ভালো করবে, তখন আমি আরও বেশ একটু উৎসাহ পাবো, বলবো আমাকে আরও মেহনত করতে হবে, আমি আরও ভালোভাবে ডিসকাস করার চেষ্টা করব, তখন ফিডব্যাক থেকে আমি উৎসাহ পাবো। আর আপনারা তো ভিডিও দেখেই যান, কিন্তু কখনো একটি কমেন্ট করে জানেন না। বা আপনারা দেখতে পারেন যে বাংলার জন্য কম্পেয়ার করতে পারেন অন্যান্য চ্যানেল, বা কোনো চ্যানেলের মধ্যে ভালো ম্যাটেরিয়ালসটা পাওয়া যায় না, একটা প্রপার সেট পাওয়া যায় না। কিন্তু আমি চ্যানেলের মধ্যে বাংলা ডিসকাশন করছি, আদারওয়াইজ কোনো চ্যানেলের মধ্যে এইভাবে যে বাংলার ডিসকাশন হচ্ছে, আই থিঙ্ক কোনো চ্যানেলের মধ্যেও এইভাবে নেই। তারপরে আপনারা কমেন্টের মধ্যে কোনো রকমের উৎসাহ করেন না। যদি একটু উৎসাহ করেন তাহলে আমার তো ভালো লাগবে, আমি ক্লাসগুলো দিতে আমার নিজেরও ভালো লাগবে। তাহলে যাই হোক, এত কিছু বলার মানে ফিডব্যাকটা ইম্পর্টেন্ট থাকে। একজন শিক্ষিকার তৎক্ষণাৎ শিক্ষার্থীদের ভুলগুলি চিহ্নিত করা উচিত। যখন ছাত্ররা ভুল করবে, তৎক্ষণাৎ মানে সঙ্গে সঙ্গে আপনারা কখনো ঠিক করবেন না। শিক্ষিকা কেবলমাত্র সেই শিক্ষার্থীদের প্রতিক্রিয়া ফিডব্যাক জানাবেন যাদের ভাষা ব্যবহারে বিশেষ সমস্যা রয়েছে, যাদের যে ভাষা ব্যবহার করতে ইউজ করতে বিশেষভাবে সমস্যা হচ্ছে, পারছে না, তাদের শুধু ফিডব্যাক জানাবেন। শিক্ষিকা অবশ্যই তাদের ত্রুটিগুলির বিশ্লেষণ করবেন এবং সেই ভুলগুলি সংশোধনের জন্য একটি পন্থা গ্রহণ করবেন। মাতৃভাষার অনুপ্রবেশের ফলে সংঘটিত ভুলগুলি আগ্রহ করবেন। মানে এখানে যেমন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখছে, মাতৃভাষার অনুপ্রবেশ বলতে বোঝা যাচ্ছে অপশনের মধ্যে যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে। তো যদি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, মাতৃভাষার কারণে কিছু একটা প্রভাব ফেলতে পারে। যেমন আমি কোনো সময় উচ্চারণ করতে একটু, যদি ইংলিশ থাকে, আমি উচ্চারণ করতে একটু ভুল হতে পারে, কারণ আমার মাতৃভাষার প্রভাব ফেলতে পারে। আর মাতৃভাষা কখনো বাধা সৃষ্টি করে না, এটাও জেনে নেবেন। কোয়েশ্চেনের মধ্যে অনেকবার আসে যে মাতৃভাষা সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে শিখতে বাধা প্রদান করে, সেটা অপশন ভুল। মাতৃভাষা সবসময় ভালো থাকে, মাতৃভাষা দিয়েই আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, মাতৃভাষা সবসময় হেল্প করে। শিক্ষিকা কী করবেন, শিক্ষিকা অবশ্যই তাদের ত্রুটিগুলি বিশ্লেষণ করবেন, মানে তারা যে ভুলগুলি করছে সেগুলি বিশ্লেষণ করবেন, কিন্তু তৎক্ষণাৎ বিশ্লেষণ করবেন না।
তার যদি একটি শিক্ষার্থী একটি পাঠ পড়ে যাচ্ছে তখন তাকে পাঠের মধ্যে আপনি থামাবেন না। যখন পাঠটি কমপ্লিট করে নেবে তারপর বলবেন যে এই জায়গায় তোমার একটি ভুল ছিল, তুমি সেখানে সংশোধন করতে পারো। তখন তার ভালোও লাগবে, প্লাস ফিডব্যাকও হয়ে যাবে। অপশন 4 হচ্ছে ছাত্ররা ক্লাসের মধ্যে তাদের ত্রুটিগুলো উল্লেখ করাটা পছন্দ করবে না। মানে যদি ফর এক্সাম্পল ধরুন আপনি যদি আমাকে এখানে কমেন্টের মধ্যে কোনো ফিডব্যাক দেন যে আমার ক্লাস পড়ানোটা হচ্ছে না, তখন কি আমার ভালো লাগবে? ভালো লাগবে না। এটা হবে কি? না, এটা হবে না, কারণ আমি আমাকে চেষ্টা করব বদলানোর। তখন ঠিক তেমনই শিক্ষার্থী কী করবে? তাকে আরও ভালো করার চেষ্টা করবে। অপশন 4টি হচ্ছে ভুল, অপশন 3 হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 142, পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে বলতে বোঝায়। পাঠ্যপুস্তকের বাইরে বলতে মানে বিয়ন্ড দি টেক্সটবুকের বাইরে। পাঠ্যপুস্তকের চাইতে সামান্য উচ্চস্তরের শিক্ষা প্রদান। উচ্চস্তরের শিক্ষা প্রদান বা কম্প্রিহেন্সিবল ইনপুট, সেটা স্টিফেন ক্রেশনের মধ্যে আসে, কিন্তু এখানের সঙ্গে এটা রিলেটেড নয়। পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান। পাঠ্যপুস্তকের সম্পূর্ণ পাঠ আবশ্যকীয় নয়। পাঠের মধ্যে যেগুলি পাঠ আছে সেটা আবশ্যকীয় নয়। পাঠ্যপুস্তকের বোধগম্যতার স্তর শিক্ষার্থীর বোধগম্যতার স্তরের অতিরিক্ত হবে, সেগুলি অতিরিক্ত হয়ে যাবে। বিয়ন্ড দি টেক্সটবুক এর অর্থ হচ্ছে কি? পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান। মানে শুধু পাঠ্যপুস্তকের উপর আপনি নির্ভর থাকবেন না, সাথে সাথে অন্য কিছুও করাবেন, অন্য অ্যাক্টিভিটিও করাবেন বা আদার্স মেটেরিয়াল ইউজ করবেন। শুধু বইয়ের মধ্যেই আপনি বই থেকেই পড়াবেন না, আপনি পড়ানোর সময় টিএলএম ইউজ করবেন, টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ করবেন। তখন পাঠটা ফলপ্রসূ হবে, লাভদায়ক হবে। আর শুধু যদি বই দিয়ে পড়ান তাহলে সেটা ভালো হবে না। আর এই বইটি শুধু যে অনলি রিসোর্স না, এটা হচ্ছে ওয়ান অফ দি রিসোর্স। মানে অনেকটি রিসোর্স আছে, সেই রিসোর্সের থেকে পাঠ্যপুস্তক হচ্ছে একটি রিসোর্স। কোয়েশ্চেন নাম্বার 143, ভাষার একটি অধ্যায় শিক্ষণকালে একজন শিক্ষিকা বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের পাঠও পড়াবেন এবং শিক্ষার্থীকে সেই অংশটি পড়তে বলবেন যেটি ভাষার অধ্যয়নের সাথে সম্পর্কিত। এই ধরনের আবেদনকে বলা যেতে পারে আন্তঃবিষয়ক ইন্টারডিসিপ্লিনারি পাঠক্রম সম্পর্কিত ভাষা, ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স দি কারিকুলাম, বহুবিধি ভাষা শিক্ষণ, প্লুরালিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং, বিষয় ভাষা শিক্ষণ, সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ। এই যে যখন আপনি ভাষার ক্লাসে অন্য সাবজেক্ট নিয়ে আসবেন বা ভাষা দিয়ে আপনি অন্য সাবজেক্ট শেখাচ্ছেন বা সেই সাবজেক্ট দিয়ে আপনি ভাষা শেখাচ্ছেন, তখন সেটা হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স কারিকুলাম। এইটি পেপার 1-এ অনেকবার এসেছে, প্লাস এই যত সব কোয়েশন আছে এটা পেপার 1-এও আসে আর পেপার 2-র মধ্যেও আসে। পেপার 1 আর পেপার 2 কোনো রকমের চেঞ্জ না, জাস্ট আপনি পেপার 1টা প্রথমে কমপ্লিট করবেন, তারপরে পেপার 2 দেখবেন। যদি আপনি গাছের উপরে উঠতে চান তাহলে প্রথমে গাছের নিচ থেকে উঠে লাগবে। আপনি আপার প্রাইমারির এক্সাম দিচ্ছেন, প্রথমে তো এলপি দেখা লাগবে না, মানে নিচে থেকে উপরের দিকে উঠা লাগবে। তাই আপনারা পেপার 1-এর যেগুলি ভিডিও আছে সেগুলি দেখবেন। আর ইন্টারডিসিপ্লিনারিটা আই থিঙ্ক একটি সাবজেক্টের সাথে আরেকটি সাবজেক্ট রিলেট করে এইভাবে হবে, বাট আই এম নট সো শিওর। আপনি এসএসটি পেডাগজির মধ্যে এই ইন্টারডিসিপ্লিনারিটা অনেকবার আসে। আপনি এসএসটি পেডাগজির ম্যারাথন দেখবেন সানি স্যারের এসএসটির জন্য আপনি একজন স্যারকে প্রেফার করবেন যে ইউটিউবের মধ্যে আমার এক্সপিরিয়েন্স মতে সবথেকে বেস্ট হচ্ছেন সানি স্যারের যে প্লেলিস্ট আছে বা আমি যে ভিডিও রেডি করেছিলাম প্রিপারেশনের, সেই ভিডিওর মধ্যে প্লেলিস্টের লিঙ্কগুলি দেওয়া আছে, কোন জায়গা থেকে কী পড়বেন বা কোন প্লেলিস্টটা দেখবেন, কোন প্লেলিস্টের পরে কোন প্লেলিস্ট দেখবেন, সে সম্পূর্ণভাবে প্লেলিস্ট দেওয়া আছে ডিসক্রিপশনের মধ্যে, সেই ভিডিওর মধ্যে। ইন্টারডিসিপ্লিনারিটা এসএসটি পেডাগজির মধ্যে অনেকবার আসে, আর এটার সঠিক অপশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকর্স কারিকুলাম। কোয়েশ্চন নাম্বার 144, বাচন দক্ষতার সর্বোত্তম বিকাশ তখন হয় যখন শিক্ষার্থীর সমর্থ হয়। বাচন দক্ষতা মানে স্পিকিং স্কিলের কথা বলা হচ্ছে। দূরহ এবং জটিল পাঠ পড়তে, শিক্ষক নির্দেশিত আদর্শ উচ্চারণ মনোযোগ দিয়ে শুনতে। যখন টিচার বলছেন, মানে যখন টিচার বলবেন তখন আপনি মনোযোগ দিয়ে শুনবেন, তখন আপনার স্পিকিং স্কিলটা বেড়ে যাবে। যখন টিচার বলবেন তখন আপনার লিসেনিং স্কিলটা বাড়বে, যদি আপনি ধ্যান দিয়ে শুনেন। বাস্তব জীবনমুখী পরিস্থিতির সাথে সংযোগ সাধন করতে, বাচন প্রক্রিয়ার সমস্ত ত্রুটিগুলি আগ্রহ করতে, ভুলগুলি আগ্রহ করবেন। বাস্তব জীবনমুখী
মানে রিয়েল লাইফের সাথে রিলেট করে কোনো অ্যাক্টিভিটি, কোনো একটি সিচুয়েশন ক্রিয়েট করবেন। সিচুয়েশন ক্রিয়েট করে আপনি তাদেরকে বলার জন্য সুযোগ করে দেবেন। অপশন 3 ইজ কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 145, ব্যাকরণ শিক্ষণ শিক্ষার্থীকে কিসের উন্নয়নে সাহায্য করে? যে গ্রামার আছে, গ্রামার শিখতে গ্রামার শিক্ষণটা শিক্ষার্থীকে কেন আমারও যখন গ্রামারটা ভালোভাবে শিখব তখন আমাদের কোন দিক দিয়ে সাহায্য করবে? সাক্ষরতা, লিটারেসি, যথাযথ অ্যাকুরেসি, সাবলীলতা, ফ্লুয়েন্সি, শব্দভাণ্ডার, ভোকাবুলারি। এই যে আমি বলে যাচ্ছি, এই বলাটা হচ্ছে ফ্লুয়েন্সি, বলা। আর অ্যাকুরেসি, যখন আপনি একদম সঠিকভাবে, যখন আপনি ব্যাকরণ শিখে যাবেন তখন আপনি পারফেক্টভাবে ল্যাঙ্গুয়েজ বলতে পারবেন, একদম অ্যাকুরেটভাবে। সেই অ্যাকুরেসিকেই ব্যাকরণ দিয়ে শেখা যায়। অপশন 2 হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নাম্বার 148, একজন ভাষা শিক্ষিকা ছাত্রদেরকে তাদের সবচাইতে ভালো 5টি জিনিস তাদের পোর্টফোলিওতে রাখতে বললেন এবং অন্যান্যগুলি সরিয়ে দিতে বললেন। মানে ভালো জিনিসটা পোর্টফোলিওর মধ্যে রাখবে আর যেগুলি ভালো নয় সেগুলি সরিয়ে দেবেন। এরপর তিনি তাদের এই 5টি নির্বাচিত জিনিসের বিশেষ বৈশিষ্ট্যগুলি প্রতিফলিত করতে বলবেন। এই প্রতিফলনটি হবে পিয়ার অ্যাসেসমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট, টিচার্স অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট। পোর্টফোলিও হচ্ছে একটি ফাইল। এই পোর্টফোলিও ফাইল থেকে ইভলিউশনও করা যায়, মানে ছাত্রদের সেখান থেকে ফাইলের মধ্যে যা কিছু লেখা থাকবে, যা কিছু থাকবে সেখান থেকে আপনি অ্যাসেস করতে পারবেন। পোর্টফোলিও হচ্ছে একটি ফাইল, সেই ফাইলের মধ্যে ওভারঅল জিনিসটা লেখা হয় উইথ ফটো, মানে ফটো দিয়ে সেই ফাইলের মধ্যে সব কিছু লেখা থাকে। সেটি বাচ্চা যতদিন একটি স্কুলের মধ্যে থাকে বা একটি ক্লাসের মধ্যে থাকে, সম্পূর্ণ বছর সেই টিচার অ্যাসেস করে সেই ফাইলটিতে লিখতে থাকেন। পিয়ার অ্যাসেসমেন্ট হচ্ছে সহপাঠী মূল্যায়ন মানে আপনার ক্লাসে, মানে বাচ্চার যে ক্লাসে তার যে ক্লাসমেট থাকবে সেই ক্লাসমেটগুলি হচ্ছে পেয়ার। আর পেয়ার অ্যাসেসমেন্ট যখন যেমন আপনি লেখার জন্য কিছু দিয়েছেন, একটি টপিক দিয়েছেন যে এই টপিকের উপর আপনারা লিখেন, বাচ্চাদেরকে বললেন, তখন বাচ্চারা টপিকের উপর লেখার পর আপনারা বললেন যে তুমি তোমার ক্লাসমেটকে দিয়ে সেই কপিটি চেক করা, তোমার ক্লাসমেট তোমার কপিতে কত মার্ক দেয়, তখন সেটা হবে পেয়ার অ্যাসেসমেন্ট। যখন তার পেয়াররা মার্কস দেবে বা দেখবে কেমন সুন্দর হয়েছে, কম সুন্দর হয়েছে, বেশ সুন্দর হয়েছে, তখন পেয়ার ফিডব্যাক হবে। পেয়ার অ্যাসেসমেন্ট যখন তারা মার্ক এইসবভাবে দেবে। সেলফ অ্যাসেসমেন্ট যখন আপনি নিজে যখন টিচার কিছু লেখার পর বোর্ডে টপিক দেওয়ার পর আপনি টিচারের কাছে কপিটি নিয়ে দিলেন, তখন টিচার আপনাকে কপিটি দিল বাচ্চার কাছে, বা আপনাকে ধরুন আপনার সাথে রিলেট করলে মানে ভালো হবে, নিজের সাথে রিলেট করলে পড়লে ভালো হয়। যেমন ধরুন আপনি টিচারকে নিয়ে কপিটি চেক করার জন্য দিলেন, তখন কী করছেন, টিচার বলছেন যে তুমি নিজে এটা করে নাও, যে দেখে নাও তুমি এটার মধ্যে কত মার্ক দেবে, তখন হবে সেলফ অ্যাসেসমেন্ট। টিচার অ্যাসেসমেন্ট যখন টিচার দেবে তখন সেটাই সামেটিভ অ্যাসেসমেন্ট। একটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট অনগোয়িং, মানে পড়া চলাকালীন থাকে, পুরো বছর কন্টিনিউয়াস থাকে, যে একদম কন্টিনিউয়াস একটা অপশনের মধ্যে আসছে যে কন্টিনিউয়াস চলতে থাকবে, কখনো এইভাবে কন্টিনিউয়াস না, একটা কন্টিনিউয়াস মানে অনগোয়িং, যখন পড়াচ্ছেন পড়ার সাথে সাথে চলতে থাকবে। যেমন আপনারা ধরেন যদি আপনারা সাধারণত বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকেন তখন আপনারা ইউনিট টেস্ট ধরতে নিতে পারেন। আর যারা সেন্ট্রাল স্কুলের মধ্যে থাকেন, সেন্ট্রাল স্কুলের মধ্যে যে যত সব অ্যাক্টিভিটি থাকে, যত সব অ্যাক্টিভিটি বা যত রকমের প্রোগ্রাম থাকে, তারা অবজার্ভ করে তাদের বা কোনো ড্রয়িং করে, যে কোনো জিনিস করে, তারা অ্যাক্টিভিটির সাথে ফরমেটিভ অ্যাসেসমেন্ট হয়ে যায় বা ইউনিট টেস্ট করে, এইভাবেই ফরমেটিভ অ্যাসেসমেন্ট হয়ে যায়। আমরা সাধারণত যারা বোর্ড থেকে পড়ছি তারা দেখতে পারবেন যে ইউনিট টেস্ট লয় 3 মাস পরে। এই 3 মাস পরে যে ইউনিট টেস্টটা লয় সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আর সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে যখন একদম লাস্টে লয়, পড়ানোর শেষ হওয়ার পর, যেমন হাফিয়ালির মধ্যে হাফিয়ালিটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। আর যে অ্যানুয়ালি একদম বছরের ক্লাসের শেষে যেটা পরীক্ষা হয়, অ্যানুয়াল এক্সামিনেশন, সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। আর এখানের মধ্যে বাচ্চা কী করছে, তার নিজে সে করছে, তখন নিজে সেটা কী হবে, সেলফ অ্যাসেসমেন্ট। কোয়েশ্চন নাম্বার 149, প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষণের নিচের কোন উৎসটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? শিশু সাহিত্য, নিউজ পেপার, কম্পিউটার, রিয়েলিয়া।
অবভিয়াসলি চিলড্রেন লিটারেচারটা সব থেকে ভালো হবে, কারণ সেখান থেকে সে চিলড্রেন লিটারেচারটা যখন পড়বে, শিশু সাহিত্য যখন পড়বে, তখন সে ভাষাটা আরও ভালোভাবে শিখতে পারবে তার লাইফের সাথে রিলেট করে। আর কম্পিউটার নিউজ পেপার এগুলো তো আপনারা বুঝছেন। রিয়েলিয়া হচ্ছে রিয়েল অবজেক্ট। যখন আপনি কোনো একটি জিনিস পড়াচ্ছেন, পড়ানোর সময় আপনি বাস্তব জীবন থেকে সঠিক সেই হকিকত জিনিসটি নিয়ে যাবেন। যেমন আপনি একটি বালতি পড়াচ্ছেন বা বালতি বুঝাচ্ছেন, তখন আপনি সামনে একটি বালতি দেখিয়ে দিলেন, বা আপনি চেয়ার পড়াচ্ছেন, সামনে চেয়ার দেখিয়ে দিলেন। বাস্তব জীবনের যেগুলি উদাহরণ থাকবে, বাস্তব জীবন থেকে যেই জিনিস থাকবে সেটি হবে রিয়েলিয়া। বা অ্যাপেল পড়াচ্ছেন, তখন সাথে সাথে আপনি ক্লাসের মধ্যে যাওয়ার সময় একটি অ্যাপেল নিয়ে গেলেন, তখন সেটা হচ্ছে রিয়েলিয়া। আর আরেকটি হচ্ছে টিএলএমটা যখন আপনি প্রপার একটি ডিজাইন করে, যে কোনো জিনিস ডিজাইন করে বানিয়ে নিয়ে গেলেন, তখন সেটা হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল। আর রিয়েলিয়া হচ্ছে একদম রিয়েল জিনিস যখন নিয়ে যাবেন, তখন সেটা হবে রিয়েলিয়া। এই রিয়েলিয়ার সম্পর্কে অনেক কোয়েশন আসে। আপনারা যদি এই সিরিজটি ফলো করতে থাকেন, তাহলে আপনার প্রত্যেক সাবজেক্টের পেডাগজির জন্য ভালো হবে, কারণ যে অপশন এমসিকিউ থাকবে আমি সেগুলি ডিসকাস করার চেষ্টা করব। প্লাস ইংলিশেরও পেডাগজি পাবে, ইংলিশের থিওরি তো পেয়ে যাবে, প্লাস পেডাগজির থিওরি থেকে এত ভালোভাবে শেখা যায় না যতক্ষণ না এমসিকিউটা প্র্যাকটিস করা হয়। তাহলে এমসিকিউ বোঝানোর সময় আপনারা থিওরির সাথে রিলেট করতে পারবেন। আই থিঙ্ক 146 রয়ে গেছে নাকি? হ্যাঁ, 146টা রয়ে গেছে। 146, একজন ভাষা শিক্ষিকা শিক্ষার্থীদের তাদের পাশে বসা সঙ্গীটিকে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে বললেন। মানে ক্লাসে ধরে নেন ক্লাসে একদিন শিক্ষিকা বলেছেন যে তোমার একটি ইয়াদগার গল্প একটি বলে শোনান, বা বৃষ্টির দিনের একটি অভিজ্ঞতা বলে শোনান। তখন এই অনুশীলনের ফল কী হবে, এটার ফলটা কী হবে, কতটুকু কার্যকারী হবে? যখন তারা বর্ণনা দেবে তখন ক্লাসে গণ্ডগোল হবে। অ্যাক্টিভ ক্লাসরুমের মধ্যে এইসব চলে, এইসব অ্যাক্টিভিটিটা থাকে চাইল্ড সেন্টার ক্লাসরুমে। আর যদি গণ্ডগোল হয়ে যায় সেটা ভালো মানে সেটা নেগেটিভ। মানে ক্লাসের মধ্যে কিছু একটা অ্যাক্টিভিটি হলে ক্লাসটা ফলদায়ক হয়, ক্লাসটা ভালো থাকে, একটু হাল্লা চিৎকার থাকে এই ক্লাসের মধ্যে। তাদের ধারণার মৌখিক বিকাশের উন্নতি ঘটবে, মানে তাদের যে স্পিকিংয়ের যে স্কিল সেটার বিকাশ ঘটবে। অবভিয়াসলি সেটা ঘটবে, কারণ যখন তারা একটি ইনসিডেন্টের বর্ণনা করবে বা একটি বৃষ্টির দিনের কাহিনিটা তারা বলবে, তখন তারা স্পিক করবে, মানে কথা বলবে, তখন তাদের অরাল যে স্কিল আছে, মৌখিক ভাষা যেটা আছে সেটা উন্নত হবে। ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, বরং ছাত্রদের আরও অনেক ভালো হবে, উৎসাহ জাগবে। ক্লাসে পাঠ্যপুস্তক পড়া একঘেয়েমি কেটে যাবে, মানে শুধু যে পাঠ্যপুস্তক পড়ান সেটা চলে যাবে, সেটা কখনো হবে না। অপশন 2 হচ্ছে কারেক্ট, তাদের স্পিকিং স্কিলটা আরও বাড়বে। কোয়েশ্চেন নাম্বার 147, লিখন কর্মকৌশলে প্রসেস অ্যাপ্রোচ কিসের সাথে সম্পর্কিত? এই কোয়েশ্চেনের মধ্যে আরেকটিও কোয়েশ্চেন আসে বারবার, যে লেখা কি? লেখা হলো একটি পদ্ধতি, উৎপাদন নয়। রাইটিং ইজ এ প্রসেস নট প্রোডাক্ট, সেটা ইংলিশের মধ্যে আসে আর বাংলার মধ্যে আসে। লেখা হচ্ছে একটি পদ্ধতি, একটি উৎপাদন নয়। প্রসেস অ্যাপ্রোচের মধ্যে মানে এগুলি রাইটিংয়ের যে প্রসেস আছে সেগুলি আপনি সঠিকভাবে সাজাবেন, কোথায় থেকে কোনটি আসবে সেভাবে। সবার প্রথমে যখন আপনি কিছু একজনকে লেখার জন্য দিবেন, বা ধরুন আপনি একটি বই লিখছেন, বই লেখার সময় আপনি কী করবেন? সবার প্রথমে বই লিখবার আগে আপনি চিন্তা করবেন, আইডিয়া লাগাবেন যে টপিকটি কী হবে, বা কোনটি টাইটেল দেব, কোনটি কী করব, এভাবে যে আইডিয়া লাগাবেন। সেই আইডিয়ার আরেকটি নাম হচ্ছে ব্রেইনস্টর্মিং। প্রথম হবে সেটা। সবার আগে কী করবেন? আইডিয়া লাগাবেন, ব্রেইনস্টর্ম করবেন। তারপরে আইডিয়া যখন আপনি ব্রেইনস্টর্ম করবেন, তারপরে আপনি ড্রাফট লিখবেন। এইভাবে আপনি ড্রাফট, মানে যেগুলি আপনার আইডিয়া এসেছিল সেগুলি আপনি লিখেছেন। ড্রাফট করার পর আপনি কি করবেন? যেগুলি ড্রাফট করেছেন সেগুলি রিভাইজ করবেন, যে
কোন সেন্টেন্সটা আপনার তুলতে হবে বা কোন সেন্টেন্সটা আপনার রাখতে হবে, সেইভাবে আপনি রিভাইজ করবেন যে এইটা রাখবেন বা এইটা কাটবেন। এইভাবে যখন রিভাইজ করবেন, যখন একটি বুক লিখবেন, এটা রিভাইজ করবেন, মানে কোন সেন্টেন্সটা রাখবেন, কোনটা রাখলে ভালো হবে ড্রাফট থেকে আপনি সেটা দেখবেন। তারপরে আপনি যখন সেটা সম্পূর্ণ হয়ে যাবে, তারপরে আপনি এডিটিং করবেন। এখানে আরেকটি স্টেজ রয়ে গেছে, সেই স্টেজটি আমি আগে থিওরির মধ্যে বলে দিয়েছি বা অন্যান্য কোয়েশনের মধ্যে আগের যে প্রিভিয়াস ক্লাস ছিল পেপার 1, সেই পেপার 1-এর মধ্যে ডিসকাস করে নিয়েছি। তারপরে এডিটিং মানে যখন আপনি যে এডিট করবেন, মানে কোথায় কমা দেবেন বা পাঞ্চুয়েশন মার্ক কোথায় লাগাবেন, সেইগুলি দেখবেন, কোনো ভুল হয়েছে কিনা সেটা দেখবেন, সেটা হচ্ছে এডিটিং। আর তারপরে যখন এডিটিংটা হয়ে যাবে, তারপরে আপনি পাবলিশ করবেন, মানে বুকটা পাবলিশ করে দেবেন। এটার মধ্যে সঠিক অপশন হচ্ছে ব্রেইনস্টর্মিংটা সবার প্রথম বি 2টি অপশনের মধ্যে আছে, বি 2 আর 4-এর মধ্যে। ব্রেইনস্টর্মিংয়ের পর হচ্ছে ড্রাফটিং, বির পরে ডি আসবে, বির পরে ডি। বির পরে আসবে ডি, অপশন 4 ইজ কারেক্ট। প্রথমে কি আসবে? ব্রেইনস্টর্মিং, তারপরে ড্রাফটিং। ব্রেইনস্টর্মিং আপনি আইডিয়া লাগাবেন, তারপরে যেগুলি আইডিয়া লাগিয়ে আপনি লিখেছিলেন সেটা ড্রাফট করবেন, সেটা লিখবেন। তারপরে আপনি কি করবেন? রিভাইজ করবেন যে কোন সেন্টেন্সটা রাখবেন, কোন সেন্টেন্সটা রাখবেন না। তারপরে আপনি এডিট করবেন, যখন লেখা, তারপরে তো লিখবেন, লেখার পরে পাঞ্চুয়েশন মার্কগুলি কোথায় আছে কি না আছে সেটা এডিট করবেন, দেখবেন। তারপরে আপনি পাবলিশ করবেন। লাস্ট স্টেজটা পাবলিশ, আর প্রথম স্টেজটা হচ্ছে ব্রেইনস্টর্মিং। এই 2টি স্টেজ দিয়ে আপনারা অপশন থেকে বের করতে পারবেন। প্রথম স্টেজ হচ্ছে ব্রেইনস্টর্মিং, আর লাস্ট স্টেজটা হচ্ছে পাবলিশ করা। 148টা আমাদের হয়ে গিয়েছে 150। শিক্ষার্থীদের মধ্যে মৌখিক ভাষা দক্ষতা বিকাশের নিচের কোন কর্মপদ্ধতিটি সবচেয়ে কম গুরুত্বপূর্ণ? মানে স্পিকিং স্কিলের মধ্যে সবথেকে কম গুরুত্বপূর্ণ কোনটি হবে? একটি বস্তুর বর্ণনা দেওয়া। যখন একটি বস্তুর বিষয়ে বর্ণনা করবে, তখন সে স্পিক করতে পারবে, মানে মৌখিক ভাষা বলতে পারবে, সেটা হচ্ছে সঠিক, সেটা গুরুত্বপূর্ণ। তাদের নিজের ভাষা একটি গল্প বলা, মানে তারা নিজের ভাষা যে কোনো একটি গল্প বলবে, সেখানেও তাদের মৌখিক ভাষা ইউজ হবে। শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা। একটি ঘটনার বর্ণনা দেওয়া, একটি ঘটনার বর্ণনা দেবে, তখনও তাদের মৌখিক স্কিল যেটা আছে সেটা ডেভেলপড হবে। শিক্ষক বলার পর গল্পটি পুনরায় বলা, যেটা শুনেছে সেটাই বলবে, সেটাই সব থেকে কম গুরুত্বপূর্ণ। অপশন 3 ইজ কারেক্ট। কারণ অন্যান্য অপশনের মধ্যে তারা নিজেই তারা বলতে পারছে, কিন্তু সেটা শিক্ষক যা বলছেন সেই শিক্ষকেরটা তারা পুনরায় রিপিট করবেন। এই রিপিট শব্দটা ভালো নয়, সিটেটের মধ্যে রিপিট শব্দটা নেগেটিভ। এখানে আমাদের একটি সেট কমপ্লিট হয়ে গিয়েছে। পরে ক্লাস আসবে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে কমেন্টের মধ্যে জানাবেন যে ক্লাসটি হয়েছে না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার পরের পেপারগুলি দেখা অত্যন্ত দরকার যদি সিটেট দিতে চান। আদারওয়াইজ অন্যান্য চ্যানেলের মধ্যে এইভাবে পাওয়া যায় না। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর আমার রিকোয়েস্ট এটাই থাকবে যে কোনো না কোনো একটি ফিডব্যাকটা দেবেন ক্লাসের জন্য, কারণ আমি উৎসাহ পাবো ভিডিও বানাতে। আর যদি আপনারা ভিডিওর জন্য কমেন্টের মধ্যে কোনো কিছু মতামত না করেন বা ভিডিওর মধ্যে লাইক না করেন, তাহলে ভিডিও বানাতে ভালো লাগবে না। যে কেন বানাবো, কেউ দেখে না বা এইভাবে ভিডিও পড়ে থাকে, আমার তো বানানোর কোনো দরকার নেই যদি কেউ দেখে না। যদি লাইক করেন বুঝবো না, একজনও বলা যদি লাইক করে, তাহলে আমার না বুঝবো না একজনও লাইক করছে, দেখছে। কিন্তু আপনারা দেখেন অনেকটা ভিউজ আসে, কিন্তু ভিউজের সাথে লাইক আসে না, মানে ক্লাসের মধ্যে কমতি আছে। সেই কমতিটা কোথায় সেটা আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আর ইংলিশ পেডাগজির থিওরি যে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে থিওরিটা দেখে নেবেন। ইংলিশ পেডাগজির থিওরিটা দেখলে আপনার ইংলিশ পেডাগজি কমপ্লিট হবে, প্লাস বাংলার পেডাগজি কমপ্লিট হবে। আপনার এদিক সেদিক থেকে অনেক চ্যানেল থেকে যে পুরো টপিক যেটা আছে, কোনো চ্যানেলের মধ্যে আপনারা পাবেন না পুরো সিরিয়াল ওয়াইজভাবে। এখানে একটি প্লেলিস্টের মধ্যে কোথাও যেতে লাগবে না, জাস্ট আপনি নিজেই রিডিং করলে হয়ে যাবে। তাই সেই প্লেলিস্টটি অবশ্যই দেখবেন।
থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম, নমস্কার সবাইকে।